আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো শহীদ আ আনাসকে নিয়ে, শাহরিয়ার আনাস এবং যে যাওয়ার আগে, সংগ্রামে যাওয়ার আগে যে একটি চিঠি লিখে গিয়েছিল। আরো অনেক স্মৃতি আছে আমাদের শহীদ আনাসের বাবা-মায়ের কাছে। যে স্মৃতিগুলো এখন শুধুই সম্বল হয়ে আছে এবং যে শেষ চিঠিটা লিখে গিয়েছিল সেখানে সে নিজেই লিখে গিয়েছিল, "যদি আমি বেঁচে না ফিরি তাহলে আমাকে নিয়ে গর্ব করো। কষ্ট না পেয়ে আমাকে নিয়ে গর্ব করো।" আমরা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শহীদ আনাসের পরিবার এবং শুনবো আসলে এই শহীদ আনাসের কিভাবে শহীদ হলেন এবং সেই শহীদ আনাস কত বছর ছিলেন আর এবং কিভাবে এই আন্দোলনের সাথে জড়িয়ে গেলেন এবং সেই আন্দোলনে কিভাবে নিজের জীবন দিয়ে দেশকে মুক্ত করে গেলেন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন শহীদ আনাসের পরিবার। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে। আমি ১ম এ আনাসের বাবা আপনার কাছে শুনতে চাই যে আসলে কি হয়েছিল? কিভাবে আন্দোলনে শহীদ আনাস জড়িয়েছিল? আর চিঠি বা কেন লিখে গিয়েছিল আপনাদেরকে? মানে ও কি জানতো বা নিজের জীবনে ঝুঁকি নিয়েই সে গেছে? সবাই জীবনে ঝুঁকি নিয়ে গেছে। কিন্তু সে যে লিখে গিয়েছে যে সে তার জীবন সে যদি ফিরে না আসে তাহলে তাকে নিয়ে গর্ব করার জন্য। মানে সে কি এমন ঝুঁকিতে পড়েছিল যে সে জানতো যে তার জীবনে চলে যাবে? জি, আপনার কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাহরিয়ার খান পলাশ, আনাসের বাবা। আসলে ওর ভিতরে যে একটা দেশপ্রেম এভাবে ও একটা জাগ্রত করে রেখেছিল সেটা আমরা বুঝতে পারিনি। তো প্রতিদিনই বলতো যে চলো আন্দোলনে যাই, চলো কেন ঘরে বসে থাকবো। এভাবে প্রতিদিন ওর মা আর ও বলতো, আমাদেরকে বলতো আন্দোলনে যাওয়ার জন্য। তাই আমি বললাম যে একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি নিয়ে যাবো। আমি প্রতিদিন ওকে ঘুরাই। কত তো বছর ও বয়স ছিল আনাসের? আপনারা সকালে উঠি, আনাসের বয়স? আনাসের বয়স ছিল 16 বছর 9 মাস। জি। হুম। 16 বছর 9 মাস। জি, তারপরে? তো আপনার ওই সকালে উঠে ও নিউজ দেখতো, তখন তো আপনার ওই নেট বন্ধ ছিল, তো ওভাবে দেখাতো না, ইউটিউবেই বসে বসে দেখতো। তা আমি বুঝতে পারিনি যে ও যে এত ভিতর থেকে এতটা স্ট্রং ভাবে দেশপ্রেমের জন্য ও নিজের জীবনটাকে বিলিয়ে দিবে। তো ওকে পড়তে যেতে বলতাম, তখন ও বসে বসে ওর যে বাসার খাতা, ওর অঙ্ক করার খাতা, সেই খাতার মধ্যে বসে বসে মানে সমন্বয় কি, তারপরে দেশের জন্য কিভাবে ছাত্ররা জীবন বিলিয়ে দিচ্ছে, তারপরে আপনার যে আবু সাইদ কে কিভাবে মারা হয়েছে, মুগ্ধকে কিভাবে মারা হয়েছে, একটি ছোট বাচ্চা যে ঘরের ভিতরেও নিরাপদ না, নুরুল হক আপনার যে ভিপি, তাকে আটকিয়ে রেখে যে কিভাবে আপনার ওই করেছে, মানে রিমান্ডে নিচ্ছে, টর্চার করছে, সমন্বয়কদের আটকিয়ে রেখে আপনার জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে স্টেটমেন্ট এগুলা দিচ্ছে, এগুলা সব লিখে গেছে আপনার 5-6 পিস ভোরে ভোরে এগুলা লিখেছে। শেষে আপনার যখন 4 তারিখ রাত্রে, তখন আমরা 3টার মতো বাজে রাত, আমরা একসাথেই আপনার টিভি দেখছি, তখনও যাবে, তখনও ও যাবে যে শহীদ মিনারে লাইভ হচ্ছে, শহীদ মিনারে লাইভ হচ্ছে। তো পরে এটা 4 তারিখ, 4ই আগস্ট 2024 রোববার। আচ্ছা, তারপরে? তো আপনার ওই রাত, জি 4 তারিখ আপনার 4ই আগস্ট 2024 সেদিন রাত 3টা বাজে। অলরেডি আপনার 12টার পরে তো 5 তারিখ হয়ে যায়। তো আপনার যেহেতু আমরা রাত ঘরের মধ্যে, রাত্র 3টার বাজে শহীদ মিনার লাইভ হচ্ছে, অনেক মানুষ, মেয়েরা আছে ওখানে, ছেলেরা আছে। তো আমাকে বলতেছে, বাবা চলো, যে এই যে দেখো কত মানুষ আছে এখানে, তাহলে তুমি কেন যাবে না, তা আমরা কেন বসে থাকবো? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা কালকে সকালে যাব গণভবনে অ্যাটাক করার জন্য। তো আমার আরো 2টা সন্তান আছে, একজনের বয়স আপনার 2 বছর এখনো হয়নি, আরেকজনের বয়স আপনার 5 বছর। তো তাহলে বললো যে ওরা, আমি বললাম ওদের নিয়েই যাবো, আমরা 5 জনে যাব।
মরলে সবাই মরবো, কেউ কাউকে ছেড়ে রেখে আসবো না। তো ও 3টা বাজে চলে গেল ঘুমাতে। তো ঘুমাতে যাওয়ার পরে সকালবেলা তো আপনার ও বের হয়ে গেছে ওই কি বলে সকাল মোটামুটি 8টা-9টার দিকে ঘর থেকে বের হয়ে গেছে। তো আপনার ওর মাকে একটা চিঠি লিখে রেখে যায়। তো আমি যখন উঠলাম, উঠার পর ওর মা আমাকে বলল যে আনাস একটা চিঠি লিখে গেছে। তো পরে আমি করলাম কি, সেই চিঠিটাকে রাখলাম, যে ওই আমার ঘরের জাল্লার নাম আছে ওখানে রাখলাম, জাল্লাই ওকে হেফাজত করবে এই বলে রাখলাম। রাখার পরে আপনার তো আমিও আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, যে আমার ছেলে বের হয়ে গেছে, আমি কাপুরুষের মতো ঘরে বসে থাকবো। তো আমিও আপনার আন্দোলনের জন্য বের হয়ে গেছি। তো এর মধ্যে ওর মা আমাকে আর কি ফোন দিতেছে যে বাসায় আসো, আনাসের এমন হাসপাতাল থেকে ফোন আসছে যে আনাসকে ওখানে নিয়ে গেছে, ওর অবস্থা খুব খারাপ, যে ইমার্জেন্সি এখন হাসপাতাল যেতে বলছে। তো পরে আপনার ওই কি বলে আমাকেও কয়েক নাম্বার থেকে ফোন দিছে, আমি তাদের ব্যাক করলাম। তারা বলতেছে যে আপনার ছেলে কি এমন আন্দোলনে আসছে কিনা, তো আমার কাছে জানতে চাইলো তারা। তো আমি বললাম যে জি। জি, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আপনাকে আমি শুনতে পাচ্ছি না। জি। তো এখন শুনতে পাচ্ছি। আমি তখন জি, শুনতে জি। পাইনি। অনেকক্ষণ শুনতে পাইনি। ও আচ্ছা, আচ্ছা। তাহলে নেট সমস্যা ছিল হয়তো। হ্যাঁ, অনেকক্ষণ শুনতে মানে পাইনি। আপনি ও আপনিও গেলেন, তারপরে মানে ৫ তারিখে আপনিও গেলেন। মানে ও আলাদা গিয়েছে, আপনি জি, আলাদা জি। ১০ গিয়েছেন। তারিখে সকালে জি, আমি বাসা থেকে বের হয়েছি। আর হাসপাতাল থেকে হুম, আপনার ফোন আসছিল, তো আমার আর যাওয়া হয়নি। তো পরে হাসপাতালে যখন আমরা যাই ওখানে ওই আন্দোলনকারী, তো তারা তো আমাদের চিনে না। তো পরে আপনার ওখান থেকে আপনার ওই আনাসের পকেটে ছোট একটা মোবাইল ছিল, যে তোর পার্সোনাল মোবাইল ছিল না, ছোট একটা খেলনা জাতীয় একটা মোবাইল ছিল, ওটার মধ্যে 4-5 জনের নাম্বার সেভ করা ছিল, ওর মামা, তারপরে ওর আম্মু, নানু আমার সবারই। তারপরে ওখান থেকে আর কি ফোন দিয়ে আর কি বলছে। কিন্তু হাসপাতালে যাওয়ার পর আমরা যেই দৃশ্যটা দেখলাম, যে হাসপাতালে কোনো ট্রিটমেন্ট নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যাওয়ার পরে বলতেছে যে তাড়াতাড়ি বের করেন, বডি বের করার জন্য তারা খুব হয়ে গিয়েছে। তো হুম, ওই আন্দোলনকারী যারা ছিল তাদের চিনি না। তো আপনার ওই তারা বলতেছে যে আপনি একটা অ্যাম্বুলেন্স বা একটা সিএনজি বা একটা কিছু ব্যবস্থা করেন। তো বের হলাম, কিছুই নেই এই গন্ডগোলের মধ্যে। ভ্যান আলাকে জিজ্ঞেস করি, অনেক কষ্ট করে একটা রিক্সা ম্যানেজ করে আমরা বাসায় নিয়ে আসি। হুম, নিয়ে আসার পরে আপনার ওই সবাই তো আপনার এলাকার মধ্যে আসার পরে সবাই ওকে নিয়ে মিছিল করে। তারপরে এখানে যে আপনার আমাদের গেন্ডা এলাকা এত বড় জানাজা হয়নি, এমন অনেক বড় জানাজা হয়েছে। তো হুম, পরে আপনার ওকে আমরা ওর দাদির কবরেই আপনার ওকে দাফন করি। কিন্তু আপনার ওকে আমরা কোনো গোসল দেইনি। তারপরে আপনার যে ওই কি বলে, যেভাবে ওকে গুলি করা হয়েছে, ওর গায়ে যেভাবে কাপড়গুলো ছিল সেগুলো হুম, আপনার যে ওইভাবেই ছিল। তো এই কারণে যে শহীদদের গোসল লাগে না, আমার শ্বশুর এখান থেকে এসে ওই মসজিদে ফোন দিয়ে জিজ্ঞেস করার পরে তারা বলছে। তো তার জন্য আমরা ওইভাবে ওকে করছি আপনার। হুম, তো যেখানে আপনার মারা হয়েছে গুলি করে পুলিশ, তো ওইখানে আপনার ওই যে আন্দোলনকারীরা ওরা ওই স্পটটা আমাকে দেখালো। তো পরে আপনি হয়তো দেখেছেন ইতিমধ্যে যমুনা চ্যানেলে যে একটা ভিডিও, যে তারা দেখাচ্ছে যে আনাসকে উঠাচ্ছে, গুলি হুম, খেয়ে আনাস পড়ে আছে, ওখান থেকে তারা তুলছে। তো ওখানে আজকে আবার আমরা তারা ওখানে গেলাম। যাওয়ার পরে হুম, ওখান থেকেই আপনার যে দেখলাম ওই হোল্ডিং নাম্বার দেখলাম, যে বাড়িতে ছিল ওই ওই হুম, আশেপাশের দোকান, তারপরে বাড়িওয়ালারা সবাই নেমে আসছে, আইসা আরো কিছু ছবি দিল আমাকে, তারপরে হুম, কিছু ভিডিও দিল একটা। তো বলে যে এখানে পড়েছিল ওই রাস্তার চাংখারপুর, ওই রাস্তা থেকে এখানে শুট করছে। ওরা হুম, বলতেছে প্রথম আপনার ওই
4টা কি বলে এটাকে রাবার বুলেট শুট দিয়ে আপনার গলির ভিতরে ঢুকাইছে সবাইকে। তো এর মধ্যে আনাস তো কখনো যায়নি আন্দোলনে, ও ছিল সবার সামনে, একদম দূরের থেকে বললো যে একদম এই পুলিশের ড্রেস পরা না, এটা হলো যে আরেকটা আপনার ওই যে কেমন ডোরাকাটা ড্রেস আছে আর্মিদের মতো আরেকটা ড্রেস, ওই ড্রেস পরা সে আইসা বসলো, বৈশা 2টা গুলি করলো। নাকি ওই যে আমাদের আর্মির মানে অন্য কালারের আনসার না আর্মি এরকম, ওরা বলতেছে এপিবিএন এপিবিএন, জি এই ধরনের একটা কিছু বলতেছে ওরা। ওটা আপনি দেখে থাকবেন ভিডিওগুলোতে পুলিশের সাথে 2 জন ছিল। আচ্ছা, তারপরে ওই টাইপের আর কি ড্রেসটা ছিল। তো তারপরে আপনার বললো যে এসে বসলো, বসার পরে 2টা গুলি করছে। প্রথম গুলিটাই আনাসের বুকে লাগছে, আমি আনাসের পিছনে দাঁড়ানো, আনাস সামনে ছিল। তো প্রথম গুলিটা আনাসের বুকে লাগছে, আর দ্বিতীয় গুলিটা আমাদের এই শাটারের উপরে লাগছে। তো আমরা পিছনে যখন দৌড় দিছি, আনাসও পিছনে ঘুরে 1 পা বা 2 পা আসতে গিয়ে, আপনি হয়তো ওইটা দেখছেন কিনা আমি জানি না, ও বুকে হাত দিয়ে রাখছে। সে বললো যে ও বুকে হাত দিয়েছে যেভাবে, ওভাবে নিচে লুটায় পড়ছে। তো সাথে সাথে ওখানে স্পট ডেড হয়ে গিয়েছে। তো আপনার পরে তারা আমাদের এগুলা বললো। তো বলার পরে যে আনাস মানে ওখানে যারা ছিল মানে বাড়িওয়ালা দোকানদার, তো তারা বললো যে ভিডিও করেছে পথচারীরা, মানে ওরে যেভাবে ইয়ে করেছে। জি জি পথচারীরা, আন্দোলনকারীরা, ওখানে যারা বাড়িওয়ালারা ছিল তারাও কিছু ছবি টবি তুলেছে। আর কে ওকে গুলি করেছে এটা কি মানে ভিডিওতে দেখা যাচ্ছে? না 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 না, তখন ওই অবস্থাতে ছিল না দেখা যাওয়ার মতো। মানে তখন তো সবাই সবার মানে জীবনের সেফটিটা চিন্তা করেছে। হ্যাঁ, শহীদ যেরকম দেখা গেছে, মানে ওই যে রংপুরের আবু সাইদের, সেরকম এখানে দেখা যায়নি। জি না না, ওখানে তো আপনার যেহেতু আপনার একদম ক্যামেরাম্যান পুলিশের সামনে দাঁড়ানো ছিল, তার জন্য আপনার সেটা ফোকাস অনেক বেশি হয়েছে। কিন্তু আনাসের এখানে তো ক্যামেরাম্যান ছিল না, যেহেতু ওদের প্রথমে আপনার রাবার বুলেট দিয়ে গলির মধ্যে ঢুকিয়ে তারপরে গুলি করছে, শুট করছে আপনার। তো আপনার ওই একদম 52 ইউনিটের হাসপাতালের উল্টা দিকে যে গলিটা, এই গলির মধ্যে। তো আপনার যে আমরা ওখান থেকে আসছি করছি, এখন আমার বাচ্চাটা আপনার যে এইভাবে যে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে গেল যে মানে এই দেশের জন্য, সেটা অক্ষরে অক্ষরে ওর প্রত্যেকটা আপনার যে ও খাতার মধ্যে যে লিখে রাখছে, যে এই খাতাগুলো এখানে 5-6 পেজ করে ও লিখে রাখছে আপনার যে সমন্বয়ক যারা, তারা কি, তারপরে আপনার মানে কিভাবে এই দেশটাকে স্বাধীন করতে হবে। কিন্তু ওর শেষের একটাই কথা ছিল যে আপনার স্লোগান একটাই হবে আপনার, আমার দেশ আমার অধিকার, সইব না আর কারো অন্যায় অবিচার। এটা ছিল হলো ওর সবচেয়ে মানে শেষ আপনার লাইনটা। আর এইভাবে যে নিজের জীবনটা ও বিলিয়ে দিবে আমরা কখনো চিন্তা করিনি। একদিনেই তো ও গিয়েছে, তাই না? 5 তারিখেই, মানে এর আগে আপনাকে অনুরোধ করেছে, মানে 5 তারিখে গিয়ে 5 তারিখে গুলিবিদ্ধ হলো। ও প্রতিদিনে বের হতে চাইতো, কিন্তু আমি ওকে আটকায় রাখতাম, ও আর ওর মা ওর মা আমাকে এইভাবে বলতো যে তুমি ছোট বাচ্চা 2টাকে রাখো, আমি ওকে নিয়ে যাই। তো আপনার এখন ওরা তো আন্দোলন সম্পর্কে কিছু বোঝে না, কিভাবে কি করবে, তার জন্য আমি আর বের হতে দেইনি। তো ও প্রথমে গিয়েছিল, ওর বন্ধুরা গিয়েছিল মানে ওর সাথে, আর ওর মধ্যে সারাক্ষণ এগুলা কাজ করতো, যার জন্য ও লিখে রাখতো সবকিছু। জি 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 জি, ও সারাদিনে টিভি দেখতো, ইউটিউবে এগুলা কোথায় গন্ডগোল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আর আপনারে লিখে রাখতো মানে কিভাবে কি করবে না করবে। তারপরে লাশ দাফন করলেন আপনারা, তো মানে আপনাদেরকে ডেকে বললো হসপিটালে, তারপরে আপনারা লাশ নিয়ে এসে দাফন করলেন, মানে হিসেবে ওই জানাজা ছাড়া। জানাজা আমরা দিয়েছি, আমাদের জ্ঞান গোসল ছাড়া, গোসল দেয়নি ওকে, শহীদদের নাকি গোসল লাগে না, তো তার জন্য ওকে আর এলাকার
অনেকেই বলছে, তারপর আমার শ্বশুর আরো মুফতি মাওলানাদের সাথে কথা বলছে যে শহীদদের কোনো গোসল লাগে না, আপনি ওকে চাইলে গোসল দিতেও পারেন, আবার এইভাবেও দিতে পারেন। তার জন্য আমার শ্বশুর আর বলছে যে না, ওকে গোসল দিব না। তার জন্য আমরা আর ওকে গোসল দেইনি, ওইভাবেই যেভাবেই ছিল ওইভাবেই ও ওকে আমরা কি লিখে যে মানে কি লিখে গিয়েছিল? ধরেন শুরু মানে থেকে যখন চিঠি ইন্টারনেট ছিল পাঠিয়ে না, হ্যাঁ, ইন্টারনেট ছিল না তখন কি করেছিল? ১ সপ্তাহ যে তো ইন্টারনেট ছিল না। তখন শুধু ম্যাডাম ইউটিউবে দেখতো। হুম, আর আপনার ওর মা আপনাকে পড়ে শোনাক এটা। চিঠিটা। চিঠিটাতে কি লেখা আছে? চিঠিটা শোনাবে না, যেগুলা আপনার আন্দোলন চলাকালীন লিখেছে সেগুলা আন্দোলন শোনাবে। চলাকালীন সময়ে এবং চিঠিটা দুটোই। আগে তুমি এটা শোনো। ও দেশের যে পরিস্থিতিটা হয়েছিল এটা নিয়ে ও খুব উদ্বিগ্ন ছিল। সে লিখেছে যে 2024 সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে হাজির হয়েছি যেখানে নিজের দেশে আমরা নিজেরাই নিরাপদ না। স্বাধীন দেশ ও জাতি তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না। পৃথিবীতে হয়তো এমন আর একটি দেশও নাই যেখানে জাতি তার নিজের দেশেই পরাধীন। সরকার তার অপকর্মের জেরে দেশের মানুষগুলোকে দমন করে রেখেছে। 2024 সালে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, সেনা সদস্য, আবার অন্যান্য দল, যুবলীগ, ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায়। মূলত এই গুলি চালানোটাই তাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল। সংস্কারের যে বিষয়টা ছিল প্রথমে, সেটা তাকে এত পীড়া দেয় নাই, কিন্তু যখন সাধারণ মানুষের উপর অকাতরে এভাবে সাধারণ মানুষগুলো এভাবে মারা যাচ্ছিল, এবং আমার দেশের মানুষ, আমার দেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরাই যখন সাধারণ জনতার উপর গুলি ছুটছিল, এই জিনিসটাই তাকে খুব কষ্ট দিচ্ছিল, এবং এটাই ছিল তার আন্দোলনে শরিক হওয়ার মূল উদ্দেশ্য। তারপরে চিঠিটাতে কি লিখেছিল? এটাই চিঠিটাতে লেখা? না, এটা তো তোর আগে আন্দোলনের সময়। জি জি, এখানে ও অনেক কথা লিখে গেছে, 5টা পৃষ্ঠা। তো এখানে নুরুল হক নূরকে যে জিম্মি করে বন্দি করে রাখা হয়েছে এর কথা লিখছে, আবু সাইদ, মুগ্ধ, এদের মৃত্যুটা মর্মান্তিক এটা লিখছে, হসপিটালে মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না, গুলি এমন ভাবে মারা হচ্ছে যে মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম পুলিশ নিজেদের অপশক্তি ব্যবহার করে হত্যা করে, এইসব তার চেয়ে এই কথাটাও নিজের খাতায় উল্লেখ করছে যে তার চেয়ে বেশি কষ্টের হচ্ছে এই দায়টা সরকার নেবে না। এই কথাটাও ও লিখে গেছে। এই দায়টা নিবে না, উল্টা সরকার দোষারোপ করতেছে কোন এক তৃতীয় পক্ষ, জামাত, শিবির, বিএনপি, তারা নাকি এসব করছে, এসব নাশকতামূলক কার্যকলাপ হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এগুলা সরকার দাবি করে। এই কথাগুলাও তার খাতায় সে উল্লেখ করে গেছে। এই মধ্যযুগীয় কায়দা রিমান্ডের নামে বর্বর নির্যাতন, তারপর আপনার নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে রিমান্ডে অসহনীয় অত্যাচার, তারপর এছাড়াও ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মতের বিরুদ্ধে তাদের ডিবি অফিসে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়। ডিবি অফিসে ডিবি হেফাজতের অধীনে রাখার নাম করে আটকে রাখা হয়। সব লিখে গেছে। এই জিনিসগুলো ওকে খুব কষ্ট দিচ্ছিল। এই জিনিসগুলাই ছিল ওর আন্দোলনে শরিক হওয়ার কারণ। মানে এগুলো তার মধ্যে অনেক কাজ করতেছিল। ওর মানে এত অল্প বয়সে এত চিন্তা ভাবনা, এবং সেটা সে নোট করেও আবার লিখে গেছে। মানে অসাধারণ একটা মানে প্রতিভা। ও তো সায়েন্সের স্টুডেন্ট, ও কথা একটু কম বলতো, মানে বিশেষ কিছু না হলে সে শেয়ার করতো না। আর এই আন্দোলনে যাওয়ার বিষয়টা আমরা মা ছেলে খুব উদ্বিগ্ন ছিলাম যাওয়ার জন্য, কারণ দেশের যে পরিস্থিতিটা ছিল তখন আমরা সবাই মানে খুব কষ্ট পাচ্ছিলাম বিষয়টা দেখে। তো আপনার এজন্য ওর বাবা ও যখন যেতে চাইতো ওর বাবার অনুমতি ছিল না, যার কারণে ও বিষয়গুলো আমাদের সাথে হয়তো ডিসকাস করতে পারতো না বা চাইতো না, ওর বাবা কষ্ট পাবে বা রাগ হবে, এজন্য হয়তো বা
লেখা মানে খাতায় লিখে ওর মনের ভাবটা প্রকাশ করে গেছে। হুম, হুম, এটা হুম। আমরা ওর মৃত্যুর অনেক পরে পাই। তাহলে তো একটা মানে কি বলবো একটা ডায়মন্ড ছিল। সে দেশকে নিয়ে এই বয়সে দেশকে নিয়ে এত চিন্তা করত। দেশ মানে ওর মতো একটা ছেলেকে হারিয়েছে যে এই অল্প বয়সে সে এত কিছু মনের ভাব শুধু নিজে, নিজে চিন্তা করে নাই সেগুলো সে লিখে রেখে গেছে। যে সে মনে, মনে সে সে ডিটারমাইন্ড ছিল, সে স্বাধীনতার বিষয়ে ডিটারমাইন্ড ছিল। এটা হচ্ছে তার বাসার খাতা লেখায় আপনার শেষের অংশটুকু আমি একটু পড়ি। ও লিখে গেছে যে 18 কোটি জনগণ প্রত্যেকে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব। আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে। এবার আমাদের কর্তব্য আবার আমরা আমাদের দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখবো এই দেশটা আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো, তবু অন্যায়ের সাথে আপোষ করবো না, হোক তাতে মৃত্যু। এটা ওর হুম, খাতায় ও আলাদা করে লিখে গেছে যে যাই হোক ওর স্বাধীনতা লাগবেই, সেটা যে কোনো ভাবেই হোক। যদি সেজন্য মৃত্যু হয় সে সেটাকে বরণ করেও সে স্বাধীনতাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, দেশ দেশের মানুষকে সুরক্ষিত রাখতে চায়। মুক্ত করার জন্য এই দেশের মানুষ এবং নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল। সেই জীবন দিয়েও গেছে সে। একদম 100% প্রস্তুত ছিল ম্যাম, কারণ ও সকালবেলা নিজে সুন্দর করে গোসল করে গেছে। তার ঘরে আমার ঘরের যে চাবি, আমাদের ওর বাবার কাছে একটা, আমার কাছে একটা, ওর কাছে একটা, তার ঘরের চাবিটা সে রেখে গেছে। কারণ বারবার আমি বলতাম সবসময় যে বাবা চাবিটা হারাইস না। তো ও চিন্তা করছে আমি যদি ফিরে না আসি চাবিটা কিভাবে আসবে, এই জন্য সে চাবিটা পর্যন্ত রেখে গেছে। সে মানে ফুললি মেন্টাল সেট আপ নিয়ে গেছে, হইলে স্বাধীনতা আর নইলে যা হয় মৃত্যু। হবে। সেটার জন্য প্রস্তুতি নিয়ে গেছে, প্রস্তুতি নিয়ে গেছে। শেষ চিঠিতে কি লিখে গেছে? শেষ চিঠিতে ম্যাম দেশের মানুষের কথাই লিখে গেছে পুরা। এর মধ্যে 2টা লাইন ছিল ওর বাবাকে নিয়ে, আর শেষে একটা কথা ছিল, সেটা হচ্ছে সে তার জীবনের প্রতিটা ভুলের জন্য ক্ষমা চেয়েছে আমাদের কাছে। ছিল সে লিখে গেছে যে মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। ওর বাবাকে বলছে যে তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। দেখেন সবচেয়ে আমার বেশি যেটা স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভাই গুলা, মানে আমার দেশের মানুষগুলা প্রত্যেকে তার ভাই, যে ভাইগুলাকে কখনো কাছ থেকে সে দেখে নাই, সে বিশেষ করে সমন্বয়ক যারা ছিলেন এদের কথা আমরা মা ছেলে খুব চিন্তা করতাম যে এরা যে এইভাবে, যেমন রিফাত রশিদ লাইভে এসে লাস্টে যখন আন্দোলনে ডাক দিলেন তখন বারবার বলছিলেন যে আমি মরে যাইতেও পারি, মানে তার ভিতরে যে একটা তার শরীর কাঁপছিল। ওই দৃশ্যগুলা দেখে আমরা ভাবতাম যে আজকে যদি এদের এই ডিমান্ড গুলা পূরণ না হয়, সরকার পতন না হয়, তাহলে তো এরা নিরাপদ না, সুরক্ষিত না। এই যে এই মানুষগুলাকে তো আমরা কখনো কাছ থেকে দেখি নাই। আমার দেশে প্রত্যেকটা মানুষকে তো আমি চিনি না, কিন্তু এই যে দেশে যারা আন্দোলনে শরিক হয়েছে তারা প্রত্যেকেই তার ভাই। সেখানে এই লাস্ট চিঠিতে সে লিখে গেছে যে আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। কতখানি দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, স্বাধীনতার প্রতি অ্যাট্রাকশন থাকলে সেটা করে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। তারপরে এটাও আমরা যাইতে, মানে ওর বাবার অনুমতি ছিল না, আমরা যাইতে পারতেছিলাম না, এই জন্য সে যুক্তি দেখাইছে যে একটা প্রতিবন্ধী কিশোর 7 বছরের বাচ্চা লেংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? আল্লাহ তো আমারে সুস্থ রাখছে, ভালো রাখছে, আমি কেন বসে থাকবো? সে তার বাবাকে যুক্তি দিয়ে এটা বুঝাইছে তার বাবা যেন রাগ না হয়, একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ।
মানে মৃত্যুটাও অতি শ্রেষ্ঠ। ঘরে বসে যে ওর ভিতরে যে গিল্ট ফিল হচ্ছিল যে আমি এই আন্দোলনে শরিক হইলাম না, আমি দেশের জন্য কিছু করতে পারলাম না, আমি আমার ভাইদের জন্য কিছু করতে পারলাম না। পাইবো না, কথা বলতে দাও। সেই যে কষ্টটা, বলছে যে বীরের মতো গুলি খেয়ে মৃত্যু অধিক শ্রেষ্ঠ। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, যেটা আমার সন্তান চিঠিতে লিখে গেছে, আমি সারা দেশের মানুষের জন্য উৎসর্গ করতে চাই। সেটা হচ্ছে যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি সবসময় দোয়া করতাম যে আল্লাহ আমার সন্তানগুলো যেন মানুষ হয়। আমার সন্তান মানুষ হয়েছে ম্যাম, আমার সন্তান মানুষ হয়েছে, সে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে গেছে। শেষে লাস্ট লাইন আমাদের দুইজনের জন্য, আমার আর ওর বাবার জন্য, যে আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবন ভুলের জন্য ক্ষমা চাই আহনাস। কি কি যে বলবো, মানে একটা বাচ্চা ছেলে দেশকে কতটা ভালোবাসে এবং নিজের জীবন দিয়ে সে এটা প্রমাণ করে গেছে, সে লিখে গেছে। তার মানে সে আমি জীবন দেওয়ার জন্য বের হয়ে গেছে। ওর মৃত্যুর বিষয়টা আমি এভাবে পাবলিশ করতাম না, কিন্তু তার চিঠি, তার লেখা, এগুলা যখন আমি দেখলাম তখন মনে হলো যে আমার ছেলে যে দেশটার এত ভালোবেসে গেছে, অন্তত দেশের মানুষের দোয়াটা পাক। এই জন্য দেশের মানুষ পর্যন্ত ওকে পৌঁছানোর একটা প্রয়াস, যে মানুষ জানুক, ওর থেকে অনুপ্রাণিত হোক যে দেশকে কিভাবে ভালোবাসতে হয়। কতটুকুই বা দেখছে জীবনের ম্যাম, কতটুকুই বা বুঝে, কিন্তু ১৬ বছর বয়সের একটা ছেলের এত আবেগ দেশের জন্য, মানে এত আবেগ দেশপ্রেম, আমরা আসলে কল্পনাও করতে পারতেছি না যে ওর ভিতরে কি কাজ করেছে। যে নিজেই বুঝতে পারি নাই ম্যাম। অনেক ঠান্ডা স্বভাবের আমার ছেলে, অনেক শান্ত। মানে একটা কোনো কিছু আপনার কাছে যদি চায়, সে এত ডিসেন্ট ভাবে চাবে ম্যাম, যে আপনি তাকে যদি বুঝায় বলেন যে বাবা এখন হচ্ছে না, পরে দিব, সে সেটা খুব শান্তভাবে মেনে নিত। ঠিক এই আন্দোলনের বিষয়টাও এমনই ছিল, যে ওর বাবা যেতে অনুমতি দিচ্ছে না, সে সেটা খুব শান্তভাবে মেনে নিছে। কিন্তু শেষ পর্যন্ত তার এত কষ্ট, মানে সে নিজেকে আর লিখেই তো গেছে যে আমি আর আটকে রাখতে পারছি না নিজেকে, যে তোমাদের কথা অমান্য করতে পারতেছি না, আবার নিজেকে আটকেও রাখতে পারতেছি না। আমি ম্যাম আরেকটা আপনাকে লাইন পড়ে শোনাই। ও এখানে লিখতে, আজ আমরা কি পরাধীনতার অন্ধকারে ভুগছি? নিজের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, নিজের অধিকারটা পর্যন্ত আমরা আদায় করতে পারি না। আজকের এই দিনটা দেখার জন্য লাখো শহীদরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল। এই প্রশ্নের জবাব আমি কার কাছে পাবো? ও লিখে গেছে এগুলা। সে শুধুমাত্র যারা আন্দোলন করতেছে তাদেরকে ফিল করে নাই, যারা দেশটাকে স্বাধীন করে গেছে তাদেরকেও ফিল করছে, যে তারা তাইলে তাদের যে আত্মত্যাগটা ছিল, তাহলে সেটা, সেই জিনিসটা কোথায় এখন? এর সাথে ম্যাম আরো লিখেছে, সময় হয়েছে এখন পরাধীনতার অন্ধকার থেকে বের হয়ে আসা, নিজের অধিকার আদায় করার। মানে এত সুন্দর করে যে ও গুছায় যে কিভাবে ওর চিঠিগুলা নিয়ে একটা বই করা উচিত অবশ্যই আমাদের, এবং স্মৃতি হিসেবে ওর মানে দেশের জন্য যে এত ভালোবাসা, ওর জন্য অবশ্যই কিছু একটা স্মৃতি হিসেবে করা উচিত, যে এতটুকু ছেলে এত আবেগ, এবং ও জীবন দেওয়ার জন্যই বের হয়ে গেছে। জি ম্যাম, আজকে সে ডিটারমাইন্ড ছিল, যদি ফিরে আসি স্বাধীনতা নিয়ে ফিরে আসবো, নয়তো না। ওর এই লেখা, এই চিঠিগুলা দেখে এটাই বোঝা যায় যে সে পুরা ডিটারমাইন্ড ছিল যে আমার হইলে স্বাধীনতা লাগবে, আর নয়তো যদি স্বাধীনতা না পাই, সেজন্য যদি নিজের জীবন বিপন্ন করতে হয়, তাহলে সেটা সে মেনে নিয়ে এই ঘর থেকে বের হয়েছে। কারণ চাবির ব্যাপারটা দেখে বোঝা যায় এটা একটা সিমটম। তারপর তার লেখা চিঠিটা, যে সে আমাকে ইন্ডিকেট করে গেছে
যে তুমি মেন্টাল প্রিপারেশন নিয়ে থাকো যে আমি যদি ফেরত আসি তাহলে তো আসলাম, আর যদি না ফিরে আসি তাহলে তুমি কষ্ট না পেয়ে গর্বিত হয়ে, ওই গর্বিত হয়ে কথাটার মানে কি যে আমি দেশের জন্য যদি না ফেরত আসি তাহলে আমি দেশের জন্য আমার জীবনটাকে বিলাই দিয়ে গেলাম, তুমি গর্বিত হয়েও। এটাই তো। এখন আপনি কি গর্বিত হচ্ছেন ওর কথা মতো? ম্যাম, কোনো মা কি চায় তার সন্তান শহীদ হয়ে আসুক আর সেই মা গর্বিত হোক? একটা মায়ের কাছে তার সন্তান সর্বোচ্চ দামি। যদি একজন মাকে বলেন যে পৃথিবীর সবকিছু এক পাশে আর তোমার সন্তান এক পাশে, মা তো তার সন্তানটাকেই নিবে, তাই না? হ্যাঁ, তবে এটা অবশ্যই বলবো যে এটা আমার সন্তান দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছে, আমাদের বলে গেছে। ওর কথা মানতে হইলেও তো এটা বলবো যে হ্যাঁ, মৃত্যু তো একদিন হইতেই, হয়তো আরো পরে হইলে হয়তো, আজকে হয়েছে, কিন্তু আমার সন্তান দেশের জন্য যেহেতু করে গেছে। কিন্তু আপনি তো আপনার কোল হারালেন, মানে আপনার তো ঘর খালি হলো। আমার বুক খালি হয়ে গেল ম্যাম। ওকে গুলিটা করছে বুকে, আর আমার মনে হয় যে গুলি কলিজাটা ছিদ্র হয়েছে ম্যাম আমার, এবং আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা মৃত্যু সাজা। আমি এই সাজা ভোগ করে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবো, তারপর যখন মৃত্যু হবে তখন আমার সন্তানের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা এর মধ্যে আপনাদের সাথে আর কেউ যোগাযোগ করেছে? মানে এগুলো আপনার বিভিন্ন মিডিয়াতে আপনাদের বক্তব্য দেখেছি, কথা হয়েছে। কিন্তু এই যে শহীদদেরকে মানে সঠিকভাবে সম্মান দেওয়ার জন্য কাজ করা, সে সেই জন্য আপনাদের কাছে কেউ যোগাযোগ করেছে কিনা বা এরকম কিছু হয়েছে কিনা আপনাদের সাথে? না, দুই একটা সংগঠন এসেছিল যে তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে যে তার এলাকায় কারা আহত নিহত হয়েছে এদের একটা নাম বিবরণী নেয়ার জন্য। এই এতটুকু মানে আসছে, মানুষ কাগজ নিয়ে গেছে এই। আর আপনার যারা সংবাদকর্মী ছিলেন, তারপর টিভি চ্যানেল থেকে যারা আসছিলেন, যেসব ভাইরা বোনেরা আসছিলেন, তারা আমাদের নিউজ গুলা তো দেখছেন, তারা আমাদের কথাগুলা মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন। এগুলো ম্যাডাম, আরেকটা জিনিস দেখেন, হেলিকপ্টার থেকে তাদের উপর গুলি করা হয়, টিয়ার শেল ছোড়া হয়, শত শত শিশু, কিশোর, তরুণ, যুব সমাজ নিহত হয়। হাসপাতালগুলো মর্গে রয়েছে লাশের বন্যা। এছাড়াও আহত হয়েছে হাজার হাজার মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীদের চিকিৎসা দিতে ডাক্তাররা হিমশিম কাটছেন। অনেকেই চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। শহীদদের মধ্যে আবু সাইদ, মুগ্ধ, এদের মৃত্যুগুলো মর্মান্তিক। মানে সে জানে যে আমি যদি যাই, হাত পায়ে গুলি লাগে, তো আমি এমন জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারি। তার জন্য ওই আন্দোলনকারীদেরকে আবার বলেও গেছে, আমি যদি আমার হাত পায়ে যদি গুলি লাগে, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ আমার হাত পায়ে তুমি গুলি দিও না, আমাকে তুমি মৃত্যু দিও, যেন আমি হাত পায়ে গুলি না খেয়ে আপনার ওই পঙ্গু না হয়ে ঘরে বসে থাকি। মানে এইভাবে আন্দোলনকারীদেরকে বলছে। এবং আবার এখানেও আবার একটা লাইন লিখেছে যে এইসব ধামাচাপা দিতে কারফিউ জারি করে রেখেছে দেশব্যাপী। এছাড়াও সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে সরকার তাকে গুম করে দেয় কিংবা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডের নামে জানোয়ারের মতো অত্যাচার করা হয়। আরে এবং কি আপনার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে রিমান্ডে অসহনীয়ভাবে অত্যাচার করা হয়। মানে একদম তার নামটা একদম খুব সুন্দর করে কিভাবে লিখছে, মানে কোথাও কাউকে বাদ দেয়নি। সবকিছু জেনে বুঝে মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ঘর থেকে বের হইছে। সে এটা ডিটারমাইন ছিল যে আমি যদি ফিরে আসি তবে স্বাধীনতা, আর যদি ফিরে না আসি তাহলে আমার মৃত্যু। এইভাবে আমার এত ছোট যে এত কিছু বুঝে সে এত কিছু ফিল করতে, ম্যাম এটা আমি নিজেও ফিল করতে পারি নাই। আগের দিন থেকে আমার অনেক মন খারাপ লাগছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার ছেলের জন্য, যে আমার ছেলে যে ঘর থেকে বের হবে বা এরকম একটা নিউজ, বা আমি যে হসপিটালে যে দৃশ্যটা দেখছি এটা আমাকে দেখতে হবে, আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। এখানে ম্যাম আরো একটা কথা লিখেছে, এই আন্দোলন একটি রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত করেছে সরকার। একটি জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়েও অনেক ঊর্ধ্বে।
সরকার কি পারবে একটি জীবনকেও ফিরিয়ে দিতে? মানে ও সব জানতাছে, জানা সত্ত্বেও আমার বাবা নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে আসছে এই মানুষের জন্য। আপনার ওই চিঠির শেষ লাইনটা যে লিখে গেছে যে যে অন্যের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে সেই প্রকৃতিক মানুষ, এই কারণে সে এই কথাটা শেষে লিখে গেছে। আপনার ছেলেকে আমরা তো আর ফেরত দিতে পারবো না। কিন্তু এই পৃথিবীর কেউ ফেরত দিতে পারবে না। বা আপনাদের কষ্টটাও কেউ বুঝবে না কখনো। বা এই ছেলে এইটুকু বাচ্চা ছেলে মানে এত ম্যাচুরড কথা, এত ম্যাচুরড চিন্তাভাবনা। একদম মানে পুরো প্রাপ্তবয়স্ক একজন খুব জ্ঞানী গুণী মানুষের মতো লাইন টু লাইন সবকিছু লিখে গেছে। সে মানে কল্পনা করা যায় না এটুকু একটা ছেলে তার আমি না এই কল্পনা করতে পারি নাই যে সে যে কিভাবে ফিল করতেছে সে আমি বুঝিনি। এভাবে ফিল করছে এবং তার মৃত্যুর পরবর্তী দেশ আমার মনে হয় ও বেঁচে থাকলে অনেক ট্যালেন্ট একটা ছেলে হতো। অনেক ট্যালেন্ট ও। ম্যাম ও ইঞ্জিনিয়ারিং করতে চাইছিল, ও অনেক সৃজনশীল ছিল। ও লাইট ফ্যান ইলেকট্রনিক জিনিসগুলোর প্রতি তার খুব আগ্রহ ছিল। আমার বাসার লাইট ফ্যান, ওর ভাইদের খেলনা, এগুলা সে নিজেই ঠিক করতো, নিজেই বানাইতো, নিজেই ইয়া করতো। ও বলতো যে আমি দেশের জন্য ভালো কিছু উপহার দিব, আমরা জীবনটা যে দিয়ে উপহার দিবে এটা বুঝি আমি না। এটা ভাবতাম ম্যাম যে এই যে আজকে আমি মিডিয়ার সামনে আসছি, এটা হয়তো আমার সন্তান নাই বিদায়, কিন্তু আমরা আশা করতাম যে ও এমন কিছু হবে, এমন কিছু ইনভেনশন করতে পারবে যে যেটার জন্য আমি মিডিয়ার সামনে আসবো। কিন্তু আমি এটা কখনো ভাবি নাই যে আমার সন্তানই থাকবে না, তারে নিয়ে আমার কিছু বলতে হবে। গর্বিত আমি হব বা হইতাম এই আশা আমারও ছিল, কিন্তু সন্তানের জীবন দিয়ে না ম্যাম। হয়তো আমি ভাবছিলাম এমন কিছু ইনভেন্ট করতে পারবে যেটা বা দেশের জন্য এমন ভালো কিছু করতে পারবে যেটার জন্য প্রশংসিত হবে, এটা আশা করছিলাম ম্যাম। কিন্তু ওর জীবনটা দিয়ে যায় গর্বিত হব, এটা আশা করি না। আপনারা পুরো দেশবাসীর কাছে কি বলতে চান এখন? মানে আপনাদের ছেলেকে আমরা কখনোই ফেরত দিতে পারবো না। আমার মনে হয় ও যে প্রস্তুতি নিয়ে গেছে, জীবনের প্রস্তুতি নিয়ে গেছে জীবন দেওয়ার এবং তাদের জীবনের বিনিময়ে হয়তো আমরা আজকে দেশটাকে সুন্দরভাবে পেয়েছি বা আজ এই দেশ যদি সুন্দর না হয়, এখনো অনেক রিস্ক এর মধ্যে আছে। এদের যদি সুন্দর না হয় তাহলে ওদের রক্তও বৃথা যাবে। জি ম্যাম, আমার এটাই চাওয়া যে আমার সন্তান দেশকে ভালোবেসে তার জীবন উৎসর্গ করে গেছে, এমন একটা স্বপ্ন বুকে লালন করে যে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ। আমি সেই জিনিসটাই চাই প্রত্যেকটা মানুষের কাছে। আমি এটাই চাইবো যে যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করবেন, এবং এই গণতান্ত্রিক দেশটা আমরা সবাই হাতে হাত মিলায়ে তৈরি করব। আর কোনো করাপশন, আর কোনো দুর্নীতি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আবার স্বাধীনতার জন্য। আপনি ১ম লাশ দেখে কেমন লেগেছিল আপনার? মানে কখন শুনেছেন আপনি? ম্যাম ৫ তারিখ একটা ২০ বাজে এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসে, বলে যে এরকম হসপিটালে যাইতে। কে গেছে ওরা তো আর জানে না যে কে, তো মা লেখা ছিল। তারপর আমাকে জিজ্ঞেস করছে যে কে, বললাম যে আমার ছেলে। পরে বলে যে খুব অসুস্থ, আপনি আসেন। তো তখনও আমি মানতে পারি নাই ম্যাম যে ও যে নাই। আমি আমি ভাবছি ওর একটু শ্বাসকষ্ট ছিল, তো হয়তো ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। পরে আমরা গেলাম, যাওয়ার পরে অন্য একটা মানুষকে দেখছি। আমি ভাবছি আমার ছেলে, তারে জড়ায় ধরছি, যায় দেখি যে না, সে আমার ছেলে না। পরে বলতেছে যে হসপিটালের সিঁড়ির চিপাটার মধ্যে একটা স্ট্রেচারে করে ওরে রাখা হয়েছে। আল্লাহ ওই দৃশ্যটা জানি কোনো মারে না দেখায় ম্যাম। রক্তে লুটপাত হয়ে আমার ছেলে শুয়ে আছে।
ডান দিকে মুখটা কাত করা। এদিকে আমার ছেলে আর নাই, অনেক ডাকলাম, পরে বললাম যে আমার ছেলে তো শহীদ হয়েছে, আমার এত গর্ব করতে বলে আমি কাঁদবো না। ঠিক আছে, জয় হয়েছে। তারপর এমন একটা অবস্থা ম্যাম ওখানে, আমি ওই মুহূর্তটার জন্য তো আমি প্রস্তুত ছিলাম না। ওইখানে দাঁড়াইতেও মানে সময় দেয় না, তারা বলতেছে যে নিয়ে বের হন চলে যান, এখানে রাখা যাবে না। এমন অবস্থা, না অটো নাই, না রিক্সা নাই, না ভ্যান নাই, অ্যাম্বুলেন্স নাই, সিএনজি নাই। পরে ওর বাবা অনেক কষ্ট করে একটা অটো রিক্সা ম্যানেজ করলো। সেই রিক্সায় আমার সন্তানকে আমি কোলে করে বসে রাখছি। আপনাকে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমি যে বললাম যে আমি সাজা বাবার কাঁধে সন্তানের লাশ কারো কারো উঠে, কিন্তু মায়ের কোলে সন্তানের লাশ, এটা কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না। আর আমি দোয়া করি আল্লাহ দুনিয়ায় কারোর সাথে না হোক। ওইভাবে করে আমরা পাশে আছি। আমার বাচ্চাটাকে তো আপনার একদম বিজয়ের দিনে শহীদ করা হয়েছে। তো আপনার এই কারণে হয়তো আমার বাচ্চাটার নাম জানেও না কেউ, যে আবু সাইদ, মুগ্ধ, আরো যারা যারা প্রথম দিকে যারা শহীদ হয়েছে সবাই তাদের নাম জানে। এই গত আপনার 5 তারিখ আপনার যে আপনার 1 মাস পূর্তি যে আন্দোলন ছিল, সেখানে তাদের নাম ধরে শহীদি মার্চ আমি সারাদিন ছিলাম ওখানে। তো সমন্বয়ক 2 জন ছিল, তাদের সামনে যাওয়ার কথা বলার কোনো সুযোগ ছিল না, বাট এত মানুষ কোনোভাবে সুযোগ নেই। এই কারণে আর কি আমার বাচ্চাটাকে নামও জানে না তারা অনেকেই কেউ। তো এই মিডিয়ার মাধ্যমে যতটুকু তারা আসছে নিজে থেকে এসে যোগাযোগ করছে, করে নিউজ গুলা করছে, তো তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। না, আপনারা কৃতজ্ঞ না, আমরা আপনার ছেলের প্রতি কৃতজ্ঞ, আমরা আপনার পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ, মানে মিডিয়া বলেন পুরো দেশবাসী। এখন আমাদের উচিত ছিল যে আমরা সবাই আপনাদের সাথে যোগাযোগ করা, আপনাদেরকে সান্ত্বনা দেওয়া, কিন্তু আমার মনে হয় এটা আমাদের দেশের মানুষের ব্যর্থতা, যারা এখনো আপনাদের সাথে যোগাযোগ করতে পারে নাই, যারা এখনো আপনার ছেলে সে আবেগটা এখনো জানে না যে সে দেশের জন্য কি করে গেছে, কি লিখে গেছে। তো সেটা আমার মনে হয় দেশের মানুষের ব্যর্থতা। এগুলো জানবে কি করে ম্যাডাম? তারা তো আর দেখেনি যে জানবে যে ও দেশের জন্য নিজের জীবনটাকে কিভাবে বিলিয়ে দিয়ে গিয়েছে। তারা এবং তো কোন জানে। আবেগ থেকে সে অনেক কিছু লিখে গেছে। এটা তো আমাদের একটা মানে স্মৃতি হিসেবে, ওর স্মৃতি হিসেবে আমাদের এটা রাষ্ট্রীয় দায়িত্ব। ওর স্মৃতিগুলোকে ধরে রাখা, যে ও জীবনে কি লিখে গেছে। আমার মনে হয় উচিত ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে, তবে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই দাবি করি যে সংশ্লিষ্ট যারা এইসব বিষয়ে কাজ করছেন তারা অবশ্যই শুধু আবু সাইদের কথা না, পাশাপাশি যে নির্মমভাবে আরো অনেকে মারা গিয়েছে, আনহাসের মতো আরো অনেকেই মারা গিয়েছে। আনাস যেভাবে জীবন দিয়েছে এবং তার সাথে আরো অনেকেই মারা গিয়েছে, আমরা জানি যে বেওয়ারিশ লাশও হয়েছে, যে লাশ খুঁজে পাওয়া যায়নি, এরকমও হয়েছে। আমার মনে হয় তাদেরকে সম্মানিত করা উচিত। আমরা কেন শুধু একজন আবু সাইদের কথা বলবো সবাই? এরা সবাই তো শহীদ হয়েছে। সবারই আলাদা, আলাদা একটা গল্প। এই গল্পগুলোকে কেন আমরা তুলে ধরবো না মানুষের কাছে? এবং কেন রাষ্ট্রীয়ভাবে ওরা এখনো মানে ওনাদেরকে কেন যেতে হবে? ওনাদের কাছে মানুষ আসবে, ওনাদের কাছে রাষ্ট্র আসবে, ওনাদের কাছে সরকার আসবে। আমরা এইটুকু সান্ত্বনা কেন বাবা-মাকে এখনো দিতে পারছি না? এইটুকু পাওয়াটাও মানে দেশের কাছে তো খুব বেশি পাওয়া না। যে উনারা ছেলের জীবন দিয়েছেন এই দেশকে মুক্ত করার জন্য। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই আশা করব যে সংশ্লিষ্ট যারা এগুলোতে কাজ করছেন, অবশ্যই সেসব বাবা-মাকে খুঁজে আনুন। রাষ্ট্র সংস্কার তো হবেই, কিন্তু সেসব বাবা-মাকে আপনারা খুঁজে আনতে হবে। যারা এই ছেলে হারিয়েছে, কিভাবে হারিয়েছে আমরা জানি, একেকটা বুকের গুলি বাবা-মার বুকে লেগেছে। এই বাবা-মা গুলো কিভাবে সারা জীবন বেঁচে থাকবে আমি জানি না। আমি এটা কল্পনাও করতে পারব না যে উনারা কিভাবে মানে উনাদের চোখের সামনে উনারা নিজের ছেলেকে কবর দিয়েছে। তা আমাদের উচিত যে আমাদেরকে আমরা একটা সান্ত্বনা তো দিতে পারি, বা রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো সম্মান করতে পারি।
এবং অনেকেই এখনো আহত হয়ে পড়ে আছে। সো আমি চাইবো যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই এবং আমার নিজে থেকেও আমার অনেক চেষ্টা থাকবে যে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানগুলোকে পৌঁছে দেওয়া বা এই বক্তব্যগুলোকে পৌঁছে দেওয়া। তা আমি আপনাদের কাছে শেষ শুনতে চাই যে আপনারা আর কি বলতে চান দেশবাসীকে? দেশবাসীকে আপনাদের কি বলার আছে? সরকারকে কি বলার আছে? এবং যে বিদায়ী সরকার গেছে, যার জন্য এত কিছু হয়েছে, তাদের বিষয়ে বা আপনাদের কিছু বলার আছে কিনা ২ জনের কাছে? বিদায়ী সরকারের জন্য এটাই বলার যে যেহেতু তার কমান্ডে এতগুলা গণহত্যা, সেই আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ যাকে বলা হয় জনগণের বন্ধু, সেই জনগণের বন্ধুগুলা জনগণের শত্রুতে রূপান্তর হয়েছে, যার কারণে আজকে আমরা সন্তান হারা। তো এরা যারা জড়িত ছিল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে, এতে সবার বিচার চাই। ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমার এটাই বললাম যে আমার সন্তান দেশের জন্য শহীদ হয়েছে, আমাদের সন্তানরা দেশের জন্য, দেশকে ভালোবেসে যে স্বাধীন দেশের স্বপ্নটা, দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক যে দেশের স্বপ্ন দেখে আমার সন্তানরা দেশের জন্য, আমাদের সন্তানরা দেশের জন্য শহীদ হয়েছে। ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমরা সেই গণতান্ত্রিক দেশটা চাই, দুর্নীতি মুক্ত, জানি দেশে আর কখনো এরকম পরিস্থিতি তৈরি না হয় যে আমার দেশকে আবার স্বাধীন করতে হয়, আমাদের সন্তানের রক্তগুলা যেন বৃথা না যায়। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশে যারা চিকিৎসক, তাদেরকে এতটা উদার মনোভাব রাখার জন্য যে একজন রোগী, সে আপনার কাছে একজন রোগী, কিন্তু সে তার পরিবারের কাছে তার পুরা পৃথিবীটা। সেই রোগীটা যখন রক্তাক্ত অবস্থায় বা মুমূর্ষু অবস্থায় আপনাদের কাছে আসে, সেই মানুষটাকে সঠিকভাবে মূল্যায়ন করবেন, কারণ যে ক্ষমতাটা আল্লাহ আমাদের ভিতরে দেয় নাই সেটা আপনাদের ভিতরে দিছে। আপনারা তো মানব, মানে সেবক, সেই সব রুগীগুলাকে এটা বলবেন না যে এটা পুলিশ কেস, এটা পরে দেখবো। আগে সবার আগে প্রাধান্য হবে একটা জীবন, সেই জীবনটাকে মূল্যায়ন করবেন। এবং ইউনূস স্যারকে এটা বলবো যে সে যেন চিকিৎসা ব্যবস্থাটাকে এভাবে তৈরি করে দেয় যে এই মুমূর্ষু রোগীগুলা যেন পুলিশ কেস বা অন্য কোনো হ্যারাসমেন্টের শিকার হয়ে বিনা চিকিৎসায় মারা না যায়। অন্তত কোনো মার মন যেন এটা না বলে যে আমার ছেলেটা যদি একটু চিকিৎসা পাইতো হয়তো বেঁচে যাইতো। এই পরিস্থিতিটা যেন তৈরি না হয়, এটা আমার সরকারের কাছে আবেদন। অনেক ধন্যবাদ। আমি ভাইয়া আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের জন্য বা দেশের জন্য? দেশের জন্য যেহেতু আমার ছেলেটা এভাবে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে গেল, তো আমি যেহেতু নতুন সরকার দল গঠন করছে, তো তাদের প্রতি আমি এবং দেশের মানুষ সবাই অনেক আশাবাদী এবং ইনশাল্লাহ তারা একটা সুন্দর ভালো কিছু দিবে। মানে ভুল ব্যক্তির হাতে না যায়, এটা আমার ওদের আত্মা শান্তি পাবে না, আনাসদের আত্মা শান্তি পাবে না। জি, আমার সন্তান, আমাদের সন্তানরা যখন দেশের জন্য, দেশকে ভালোবেসে শহীদ হয়েছে, ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার দেশ, আমার দেশের মানুষ। যেন আমার দেশের মানুষ আর ভুক্তভোগী না হয়, কোনো মা যেন তার সন্তানকে আবার এভাবে না হারায়, হাহাকার না করে, মৃত্যুর জন্য অপেক্ষা না করে, যে যেদিন মৃত্যু হবে সেদিন আমার সন্তানের সাথে দেখা হবে, এরকম পরিস্থিতি যেন না হয়, কোনো ভুল মানুষের হাতে যেন আমাদের দেশটা না যায়। ইউনূস স্যার যেন সংস্কার করার পরে এরকম একজন ভালো মানুষ বা ভালো প্রয়োজনে নতুন দল হোক, বা আমাদের দেশে যে সব দলগুলো আছে এদের ভিতরে যে দুর্নীতি আছে, এই দুর্নীতিগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে বাদ দিয়ে যদি সুন্দর করে একটা দল গঠন করে দেশটাকে সেবার মনোভাব যার ভিতরে থাকবে, ক্ষমতার লোভ না, এরকম একটা মানুষের হাতে যেন আমাদের দেশটা থাকে, এটাই চাওয়া। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেকে ঠিকানা জানতে চাচ্ছেন। ঠিকানা আমি YouTube এবং Facebook এর কমেন্ট বক্সে আমি দিয়ে দেব ওনাদের ঠিকানা। কারণ আসলে ঠিকানাগুলো আমাদের লিপিবদ্ধ করা দরকার। আর আমি আমাদের যে দর্শক আছেন তাদের কে বলব যে আমি নিজেও একটা লিস্ট করছি যারা নিহত হয়েছে। তো
আপনাদের কেউ যদি আত্মীয়স্বজন নিহত হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের আ ইনবক্সে যোগাযোগ করবেন। আর আমি আজকে শেষ করব। শেষ করার আগে আপনাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই এবং আপনাদেরকে আমরা জানি না আমাদের দেশ আবারও সেরকম কোনো পরিস্থিতিতে পড়বে কিনা। তাহলে হয়তো আনাসদের আত্মাও শান্তি পাবে না। ওরা জীবন দিয়েও শান্তি পাবে না। ওরা কিন্তু দেখে শান্তি পাবো না ম্যাম। আমাদের সন্তানের রক্তগুলা বৃথা হয়ে যাবে। সেটাই। ওদের আত্মাও শান্তি পাবে না আর আপনারাও কষ্ট পাবেন। যে জন্য যে দেশের জন্য ওরা রক্ত দিয়েছে, আপনারাও ছটফট করবেন। আপনারা ছেলেও হারাবেন, দেশও মানে দেশেরও অবস্থায় করুণ দেখলে আপনাদেরও খারাপ লাগবে। প্রতিটা মুহূর্তে কারণ আপনাদের মনে হবে যে এই দেশের জন্য আমার ছেলে জীবন দিছে। দেশটা ভালো না হলে প্রতিটা মুহূর্তে আপনাদেরও কষ্ট লাগবে। সেই কষ্ট আসলে মানে আপনি যেটা বলেছেন যে বুকের গুলিটা আপনার বুকে লেগেছে, ওর বুকে লাগে নাই। তো সেই গুলিটা আপনার বুকে আরো বেশি কষ্ট দিবে। আমার যেটা মনে হয় যে আরো বেশি কষ্ট দিবে আপনাকে প্রতি মুহূর্তে যদি দেশটা ঠিক না হয়। তো আমরা চাই যে আমাদের দেশটা ঠিক হোক, তারপর আনাসের মায়েরা শান্তি পাবে। এট লিস্ট ছেলের কষ্টটা ভুলে যেতে পারবে যে ওর জীবন যে দিয়ে গেছে দেশের জন্য, একটা সুন্দর দেশের জন্য, সেই সুন্দর দেশ যদি দেখে সমস্ত সব ব্যবস্থা যদি সুন্দর এরকম অন্যায়, অত্যাচার যদি না হয় তাহলে হয়তোবা ওনারা এই কষ্টটা কিছুটা হলেও ভুলতে পারবেন। তো আমরা অবশ্যই আশা করব যে ক্ষমতায় আসুক, যে ক্ষমতায় থাকুক সুন্দর একটা দেশ গঠন করবে সেটা। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের ঠিকানাটা চেয়েছিলেন অনেকে। তো আপনারা দিলে আমি আমার ইনবক্সে দিয়ে দেব ওদেরকে কমেন্ট বক্সে। ঠিক আছে? অনেক ধন্যবাদ।